বিশিষ্ট নারী অধিকার কর্মী শিরিন পারভীন হক 4 দশকেরও বেশি সময় নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত। নারী অধিকার বিষয়ক নাগরিক সংগঠন নারীপক্ষের প্রতিষ্ঠাতা, সদস্য ও গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য। অন্তর্বর্তী সরকারের সময়ে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি, জুলাই পরবর্তী সময়ে দেশে নারীর অবস্থান এবং রাজনৈতিক সংকট বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন দেশ রূপান্তরের আলোকচিত্র সম্পাদক শাহাদাত পারভেজ। তখন আর এখন কিন্তু অনেক তফাৎ হয়ে গেছে। তখন তো প্রত্যাশা একেবারে আকাশচুম্বী ছিল। তখন দুইটা অনুভূতি খুব কাজ করেছে। একটা হলো আমার প্রজন্ম যা পারলো না, আমার পরের প্রজন্ম যা পারলো না, তার পরের প্রজন্ম দেখিয়ে দিল। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এতদিনের স্বৈর শাসনের পতন ঘটালো। শুধু পতন ঘটালো না, সেই স্বৈর শাসককে দেশ ছাড়তে বাধ্য করলো। বিশাল ব্যাপার। আমি একদম আপ্লুত ছিলাম। আবার একই সাথে তো ওইটাও কষ্টটাও পেয়েছি যে এতগুলো মানুষ, এতগুলো যুব বয়সের ছেলে মেয়েগুলো রক্ত দিল। আবু সাঈদের হত্যাটাই তো একদম একটা বাঁক বদলালো, পুরো পুরো আন্দোলনের বাঁক বদলে দিল। 9 দফা থেকে 1 দফায় চলে আসলো। তো আবু সাঈদের মৃত্যুটা সবাইকে নাড়া দিয়েছিল। এরকম একেবারে, ওটা তো ফুটেজ থেকেই দেখা যাচ্ছিল, একেবারে ঠান্ডা মাথায় পুলিশ একেবারে কাছের থেকে, এটা একদম হত্যা। কারণ ওইটার পরে ব্যাপারটা এমন ছিল যে আর ফিরে যাওয়া যাবে না, দেয়ালে পিঠ থেকে গেল। এবং সেটা খুব সুন্দর বলেছিল বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে। সে বলছে, আমাদের তো আর পিছে যাওয়ার সুযোগ নাই, পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। আমার কথাটা না এত কি বলবো, মনে ধরেছিল, কেন ওই দুইটা কথা কিন্তু সবটা বলে দিল। আসলে তো আর পিছনে যাওয়ার প্রশ্ন ওঠে না। সেই জন্য এখন 2 বছর পরে যখন মাঝে মাঝে শুনি যে আগেই তো ভালো ছিল, শুনলে কিন্তু তখন একদিকে রাগ, একদিকে দুঃখ, একদিকে কষ্ট। এই এতগুলো তাজা প্রাণ গেল কি এইটা শোনার জন্য 2 বছর পরে? তাহলে আমরা কোথায় ভুলগুলো করলাম, আমরা কোথায় ব্যর্থ হয়ে গেলাম? ওরা তো অর্জন করে দিল, ব্যর্থতার দায় কিন্তু আমাদের, ওদের না। কিন্তু ব্যর্থতাটার কথা যখন চিন্তা করতে হয় তখন মনে হয় অনেকগুলো ব্যাপার ছিল। ওই সময় যেমন আমরা দেখেছিলাম, যখন তৎকালীন প্রধানমন্ত্রী বলল যে মুক্তিযুদ্ধের সন্তানরাদের জন্য কোটা হবে নাকি রাজাকারের বাচ্চাদের জন্য হবে, আর এইটা বলার কিছুক্ষণের মধ্যেই মাঝরাতে রোকেয়া হলের ফটক ভেঙে মেয়েরা বেরিয়ে আসলো এবং স্লোগান দিতে দিতে আসলো, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। আরো অনেক পরে, আরো ঘন্টাখানেক পরে কিন্তু যোগ হলো, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। কিন্তু যেটা প্রথমে যেটা বলেছে সেটা হলো একজনের মুখের থেকে গালিটাকে টেনে নিয়ে সেটাকে শক্তি হিসাবে ব্যবহার করা। এটা না আমার কাছে কোনো সহজ উত্তর নাই আসলে। কারণ আমি এক একজনের কাছে এক এক রকম শুনছি। আমার ভীষণ কৌতূহল ছিল কি হলো। আমাদের কাছে নারী পক্ষে যেসব মেয়েদের সাথে দেখা হয়েছে, আমি কিন্তু জিজ্ঞেস করেছি, তোমরা রাস্তা ছাড়লা কেন, তোমরা জায়গাটা ছাড়লা কেন, তোমরা যে জায়গাটা তৈরি করলা কষ্ট করে, এত সাহসের সাথে, এত বলিষ্ঠ ভাবে, এটা ছেড়ে দিলা কেন এই জায়গাটা? কেউ কেউ আমাকে বললো যে আমরা তো এখনো শিক্ষার্থী, তা আমরা আমাদের লেখাপড়ায় ফিরে যেতে চেয়েছি। আর কেউ কেউ বলল আমাদেরকে তো আর জায়গাটা দেয়া হলো না, আমাদেরকে সাইডলাইন করা হলো, আমাদেরকে এক পাশে ঠেলে দেওয়া হলো। সেটা শুনে আমি একটু মর্মাহত হয়েছি। আমার মনে হয় সরে গেল। এবং ওই আবার আপনার প্রথম প্রশ্নে যদি
ফিরে যাই যে প্রত্যাশাটা কি ছিল, প্রত্যাশাটা আকাশচুম্বী ছিল। কারণ এমন একটা ঘটনা, এমন একটা অর্জন, এমন একটা বিশাল ব্যাপার ঘটে গেল বাংলাদেশে, এবং কারা ঘটালো? এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ঘটালো। সুতরাং তাদের উপর আমাদের প্রত্যাশা তো একেবারে মানে কোনো সীমাহীন একদম। তো সেটা আমার কাছে এখন যখন বিশ্লেষণ করি মনে হয় সেটা বোধহয় আমাদের অনুচিত হয়েছে। কারণ তাদের তো অন্য অভিজ্ঞতাগুলো ছিল না। এবং আমার কাছে মনে হয় যখন সরকার গঠন করা হলো 8 তারিখে, ইউনূস সাহেব এসে, মানে আমি ইউনূস ভাই ডাকি সবসময়, কিন্তু আজকে ফর্মাল ইন্টারভিউতে বলছি। হ্যাঁ, অনেক দিনের সম্পর্ক। ইউনূস ভাই যখন আসলেন উনি যথার্থই বললেন ওনাকে তো এরাই বসিয়েছে। সুতরাং উনি কিন্তু এদেরকে ওনার নিয়োগকর্তা হিসেবে দেখেছেন এবং বলেছেন সেটা উনি পাবলিকলি সেটা বলেছেন। সুতরাং ওনার নিয়োগকর্তা হলো এরা। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু উপদেষ্টা পরিষদে শিক্ষার্থীদেরকে নেয়া ওই সময় মনে হয়েছিল খুব একটা ভালো কাজ করেছেন। যুবকদের চিন্তা, যুবকদের দৃষ্টিভঙ্গি, যুবকদের চাওয়া পাওয়া এগুলো আসা উচিত, পলিসি টেবিলে এদের কথাও আসা উচিত। তো সেটা তখন মনে হয়েছিল যে একটা খুব ভালো কাজ। যেটা ভালো মনে হয় নাই সেটা হলো উনি 2 জন নিলেন, 2টাই পুরুষ নিলেন, নারী নাই। অথচ প্রথম বেরোলো কারা? মেয়েরা। তো সেইটা আমার কাছে খারাপ লেগেছে। ভালো লেগেছে যে শিক্ষার্থীদের নিয়েছে, কিন্তু এখন যখন 2 বছর পরে আমি বিশ্লেষণ করি আমার মনে হয় বেশি ভালো হতো উনি যদি বলতো, বাবারা মায়েরা তোমরা বিশাল একটা কাজ করেছো, তোমাদের অনুরোধে আমি হাল ধরছি, এবং আমি হাল ধরছি একমাত্র তোমাদের অর্জনটাকে ধরে রাখার জন্য, এবং সেই অনুযায়ী আমি যেন কাজ করতে পারি, কিন্তু তোমরা তোমাদের লেখাপড়ায় ফিরে যাও। এটা বললে বোধহয় আরো অনেক বেশি ভালো হতো। কারণ এরা তো ক্ষমতা হুট করে পেয়ে গেল। এমনি দেখেন রাজনৈতিক দলে একটা মানুষ জাতীয় পর্যায়ে নেতা হতে গেলে বা ক্ষমতার জায়গায় যেতে হলে তাকে কিন্তু অনেক দিন দলের ভিতরে অনেকগুলো চর্চার মধ্যে দিয়ে, অনেকগুলো অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাকে ওখানে আসতে হয়। সুতরাং সে এক ধরনের প্রস্তুতি নিয়ে ক্ষমতায় আসে, আর এরা কোনো বিনা প্রস্তুতিতে হঠাৎ ক্ষমতা পেয়েছে, এবং সেই ক্ষমতা পেয়ে এখন যেগুলো দেখি পড়ি বিশ্বাস করতে চাই না। এদের 3 জন তো আমাদের হাসপাতালেই ছিল, ওখান থেকেই তো ডিবি উঠিয়ে নিয়ে গেল। তো তখন তো আমার সুযোগ হয়েছিল ওদের সাথে খুব কাছের থেকে কথা বলার, দেখার, এবং আমার মনে হয়েছিল এই বাচ্চাগুলো একদিন এই দেশ চালাবে এবং ভালো চালাবে। কিন্তু আমার ইয়ে ছিল যে একদিন, অর্থাৎ তাদের প্রস্তুতিটা হোক, কিন্তু তারা সাথে সাথে রাজনৈতিক দল গঠন করে ফেললো, সেটাও ঠিক আছে, করেছে, কিন্তু নির্বাচনে যাওয়া উচিত হয়নি। আমাদের জীবনকালের স্মৃতি 71, তো আমাদের পক্ষে তো ওটা হজম করা সম্ভবই না। এবং আমার কাছে মনে হচ্ছে ওদের যেটা উচিত ছিল, অবশ্য আমি কখনো ফোন করে বলি নাই যে নাহিদ এটা করো না বা এটা করো না, আর আমার কথা শুনবে কেন, কিন্তু ওর কাছে আমার অ্যাক্সেস ছিল, আমি সেটা কাজে লাগাইনি। আমার কাছে মনে হয়েছিল ওদের এখন প্রস্তুতির সময়, ওরা 5 বছর পরে নির্বাচনে যেত, এইটা 5টা বছর ওরা নিজেদের প্রস্তুত করত, নিজেদের দলকে সংগঠিত করত, মানুষকে তাদের পক্ষে নিয়ে আসতো, তারপরে তারা নির্বাচনে যেত, তাহলে একটা কথা। কিন্তু ওরা নির্বাচন করবে ঠিক করলো, এবং ওরা বুঝতে পারলো ওরা একা দাঁড়ালে হবে না, এবং তখন তারা কি করলো, চলে গেল এক নির্বাচনী মৈত্রীতেই গেল। উপদেষ্টা পরিষদে কিন্তু হেফাজতের একজনকে নেওয়া হলো, যেই হেফাজত আমার সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে বিশাল জনসভা করে সেটাকে বাতিল ঘোষণা করলো, আমাকে বাতিল ঘোষণা করলো, এবং সেই সময় উপদেষ্টা পরিষদের সবাই যাদের সাথে আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি, রাস্তায় মিছিল করেছি, তারা সব নীরব থাকলো।
ভিতরে কি হয়েছে সেটা তো আর আমি জানি না, আমি কোনোদিন জিজ্ঞেসও করি নাই। কিন্তু আমার মনে হয় যেটা হয়েছে, কারণ আমরা যেদিন জমা দিলাম সেদিন ইউনূস ভাই এত উৎফুল্ল ছিল, এত খুশি হয়েছিলেন যে তোমরা এত বড় একটা কাজ করেছো। পুঙ্খানুপুঙ্খভাবে আমরা কিন্তু এক একটা সুপারিশ করেছি। এক একটা সুপারিশ আমরা শুধু 10 জন আলোচনা করে যে বানিয়েছি তা না, আমরা 39টা পরামর্শ সভা করেছি বিভিন্ন পেশার মানুষের সাথে, বিভিন্ন জাতিসত্তার মানুষের সাথে, বিভিন্ন ধর্মগোষ্ঠীর মানুষের সাথে, মানে সব রকমের মানুষের সাথে আমরা চেষ্টা করেছি, নারী এবং পুরুষ, শ্রমিকদের সাথে। ঢাকার বাইরে করেছি পরামর্শ সভা, বরাদ্দ ছিল না বলে ঢাকার বাইরে বেশি করতে পারি নাই, ঢাকার বাইরে 8টা করেছি। অনেকের সাথে আলাপ করেই কিন্তু আমরা এক একটা সুপারিশ তৈরি করেছি, এবং সুপারিশগুলো কিন্তু ছিল 3টি মেয়াদে, যেগুলো আমরা মনে করেছি অন্তর্বর্তীকালীন সরকারই করতে পারে, পুরোটা সম্পূর্ণ না করতে পারলেও শুরু করে দিতে পারে, প্রক্রিয়াটা শুরু করে দিতে হবে। আর দ্বিতীয় মেয়াদে আমরা বলেছি যেগুলো নাকি নির্বাচিত সরকার এসে বিবেচনায় নিতে পারে। আর তৃতীয় অধ্যায় যেটা বলেছি, যেটা নাকি আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা, তা আমাকে অনেকে দিয়েছে যে ওগুলো দিলা কেন, ওগুলো তো জানো কোনোদিন হবে না। আমরা আমরা ওগুলো দিলাম কেন জানো? মানুষ জানুক আমরা কি চাই, নারীরা কি চায়, নারীদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন, নারীদের বঞ্চনা, নারীদের এই কোণঠাসা করে রাখা, নারীদের প্রতি বৈষম্য, এগুলো সম্পর্কে মানুষ জানুক, আলোচনা করুক, সমালোচনা করুক, তর্ক করুক, বিতর্ক করুক, সব করুক, কিন্তু অন্তত জনপরিসরে একটা ঝড় উঠুক। একদিকে আমরা স্বৈরাচার হটালাম, পতন ঘটালাম, সবকিছু করলাম, কিন্তু আরেক দিকে আমরা কিন্তু পিছন দিকেও গেলাম। আমি আমি বলি যে আমরা 4 পা এগিয়েছি, 5 পা পিছিয়েছি, এবং এটা আমার জন্য বলতে কষ্টের একটা ব্যাপার যে আমরা ধরে রাখতে পারলাম না। অনেক নারীরা আমাকে বলেছে, অনেক বিশেষ করে যারা নাকি যুব বয়সের, যে তাদেরকে রাস্তায় অনেক রকমের হেনস্থা করা হয়। আগে যে হতো না তা না, নারীরা সবসময়ই হেনস্থার শিকার, কিন্তু এখন সেই হেনস্থাটার ধরনটা একটু পাল্টেছে। যেমন এখন কিন্তু হেনস্থা হলো, আপনার মাথায় কাপড় নাই কেন, আপনার ওড়না কই। তো এই এই জিনিসটা কিন্তু অনেক বেশি দৃশ্যমান হয়েছে, আগে ছিল না আমি বলছি না, কিন্তু অনেক বেশি হয়েছে আমার মনে হয়। আমাদের উপর যখন আক্রমণ হলো, আমাদের মানে আমাদের কমিশনের উপর, তখন তো আমার প্রগতিবাদী বন্ধুরাও কিছু বলে নাই, তারা তো একটা টু আওয়াজ করে নাই। করেছে, কারা করেছে? একদম ইয়াং মেয়েগুলো মৈত্রী যাত্রা ওরা করলো, মৈত্রী যাত্রা করে ওরা একদম জনপরিসরে জানান দিল যে আমরা নারী কমিশনের পাশে আছি। এবং সেখানে কিন্তু অনেক, শুধু নারীরা ছিল না, সংগঠিত করেছিল নারীরাই না, অনেক পুরুষরাও ছিল। আমার ছেলে তো গেছিল ওর বন্ধুদের নিয়ে, কিন্তু অনেক পুরুষও ছিল, অনেক নারীও ছিল, এবং সেইটা আমাকে কিন্তু অনেক বেশি আশান্বিত করেছে।